আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট সমর রেজাউল করিম। আমার ডানে রয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি দিয়ে শুরু করতে চাই এবং সমর রেজাউল করিম যদি প্রথমে বলেন যে বাংলাদেশে এখন মনে হচ্ছে যে রাজনীতিটা স্থবির, কিংবা রাজনীতি নেই কারো কারো মতে, কিংবা রাজনীতির জায়গাটা অপরাজনীতি এমনভাবে দখল করে নিয়েছে যে সেখানে রাজনীতি খুঁজে পাওয়া ভার। কেন, বা আপনি এই বক্তব্যের সঙ্গে একমত কিনা? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় বাংলাদেশের এখন রাজনীতি স্থবির অথবা রাজনীতি নেই, এটা আমার মনে হয় না। কারণ আমরা যে কালচারে খুব অভ্যস্ত হয়ে গেছি যে প্রতিদিন মিছিল, স্লোগান, মিটিং, অবরোধ, হরতাল এগুলি থাকলেই বোধহয় বোঝা যায় যে রাজনীতি আছে। আসলে কি রাজনীতি সেটা? আমার কাছে মনে হয় রাজনীতি মানেই হলো রাষ্ট্র পরিচালনার যে নীতিমালা, সেই নীতিমালায় সরকারি দল, বিরোধী দল বা বড় বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের কর্মসূচিগুলি, সেই কর্মসূচির সঙ্গে জনগণের সম্পৃক্ততা, কর্মসূচি বাস্তবায়নের জন্য তাদের যে বিভিন্ন রকম বহিঃপ্রকাশ, সেটা হতে পারে জনসভা, হতে পারে সেটা হতে পারে সেমিনার, সিম্পোজিয়াম, সেটা হতে পারে মানববন্ধন, সেটা হতে পারে হরতাল, বিভিন্নভাবে এটাকে বহিঃপ্রকাশ হিসেবে ধরা যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতির নামে অস্থিতিশীলতা নাই, রাজনীতির নামে সহিংসতা নাই, রাজনীতির নামে নৈরাজ্য নাই, রাজনীতির নামে জ্বালাও পোড়াও নাই, রাজনীতির নামে মানুষকে জিম্মি করে অবরোধ নামক একটি বড় ধরনের কর্মসূচি নেই, রাজনীতির নামে যেনতেন উপায়ে মানুষ খুন করার যে একটা কর্মকাণ্ড চলেছিল, পেট্রোল বোমা, অন্যান্য সহিংসতা, সেগুলি নেই। সেই দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে বাংলাদেশে এই মুহূর্তে অপরাজনীতি নাই। তবে জিল্লুর ভাই, আমি যদি বুঝতে ভুল না করে থাকি, বাংলাদেশের সামগ্রিক রাজনীতি যে জায়গাটায় প্রত্যাশিত ছিল সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি। আমার কাছে মনে হয় যে রাজনীতিকে আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে প্রাতিষ্ঠানিক গুণগত সৃজনশীলতার জায়গায় প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশিত রাজনীতি কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। এখনো রাজনৈতিক দলগুলিতে অনেক জায়গায় যাদের রাজনীতি করার কথা না, সেই সকল ব্যক্তিরা রাজনীতি করছেন। কেউ অর্থের জোরে করছেন, কেউ আত্মীয়তার জোরে করছেন, কেউ কেউ তার মাসেলসের জোরে করছেন, কেউ কেউ অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তারের মধ্য দিয়ে করছেন। এটা দিয়ে টোটাল রাজনীতিকে কিন্তু আমি প্রশ্নবিদ্ধ করি না। আমি মনে করি যে রাজনীতি হওয়া দরকার ছিল সৃজনশীল, ভালো মানুষের কল্যাণে, দেশের মঙ্গলের জন্য যারা কাজ করবেন, যারা নিজেদেরকে উৎসর্গ করবেন, সেটাই হবে রাজনীতি। যাতে তার মৃত্যুর পরেও মানুষ মনে করে যে তিনি একজন বরেণ্য রাজনীতিবিদ ছিলেন, তিনি স্মরণীয় বরণীয় রাজনীতিবিদ ছিলেন। সেই জায়গা থেকে আমরা পিছিয়ে পড়াটাকে যদি বলি, তাহলে সেই জায়গায় আমি বলবো সেরকম কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদের রাজনীতিতে বিরাজমান। কিন্তু চলমান ধারার রাজনীতি যে সংস্কৃতিটা ছিল, সেই সংস্কৃতি না থাকা মানেই বাংলাদেশের রাজনীতি স্থবির হয়ে পড়েছে, এটা আমার মনে হয় না। সম্মানিত দর্শক শ্রোতাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জিল্লুর ভাই, আপনাকে ধন্যবাদ, দাওয়াত দিয়েছেন এবং সামনে বসে আছেন সম্মানিত রাজনীতিক সচেতন আইনজীবী ভাই। উনি খুব সুন্দর কথা বলেছেন, তার জন্য আমি আসলে অভিনন্দন জানাই। আমার পক্ষ থেকে বক্তব্যটা শুরু করতে গেলে এই নিয়মে বলবো যে আপনার এই তৃতীয় মাত্রায় ৪-৫ বছর আসার পর ২০০৭ সালে আমি প্রত্যক্ষভাবে রাজনীতিতে সম্পৃক্ত হই এবং আমাদের রাজনৈতিক দলকে নবীন বলেন বা ক্ষুদ্র বলেন, কিন্তু একটা নীতি বা মটো নিয়ে, মটোর বাংলা কি বলবো, নীতিবাক্য বলি, সেটা ছিল পরিবর্তনের জন্য রাজনীতি। যে কথাটা ভাই বলতে চাচ্ছেন বা বলেছেন কিছুটা, যে পরিবর্তনের জন্য রাজনীতি মানে হলো বাংলাদেশের রাজনীতিতে আমরা গুণগত পরিবর্তন চাই। কিন্তু সময় ও সুযোগের অভাবে আমি আমার সম্ভাব্য নির্বাচনী এলাকা, মহান আল্লাহ তাআলা কবুল করলে, হাটাজারি থানার জনগণের সঙ্গে যতবার প্রকাশ করতে পারি, যত ফ্রিলি সুযোগও পাই, সেটা সব জায়গায় সারা বাংলাদেশে তা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু কথাটা সত্য যে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। শুধু ব্যক্তির পরিবর্তন না, কিছু নীতি এবং ব্যক্তিদের বৈশিষ্ট্য, কর্মকাণ্ডের বৈশিষ্ট্য, আমি চারিত্রিক বৈশিষ্ট্য বলবো না, আমি বলবো কর্মকাণ্ডের বৈশিষ্ট্য। আপনি বলছেন, একটা শুরু করেছিলেন জিল্লুর ভাই, যে রাজনীতিটা স্থবির। স্থবির ঠিক না। যেমন মনে করুন ৩০শে মে
তার আগে 28 তারিখ, তার আগে 29 তারিখ, 30 তারিখ, গতকাল 31 তারিখ বিভিন্ন জায়গায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান গেল। গত পরশু 31 তারিখ না, 30 তারিখ গিয়েছে অ্যাকচুয়াল দিন, তার আগে 28 এবং 29 ফাংশন ছিল গতকাল। বিভিন্ন জায়গায় ছিল, যেমন আমাদের হাটাজারি থানাতে 30 তারিখে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয় না, এটা 31 তারিখে হয়েছে। যেমন 15ই আগস্ট আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুষ্ঠান হবে, 17ই জানুয়ারি আসলে হবে, 10ই জানুয়ারি আসলে হবে ইত্যাদি। কিছু কিছু জিনিস আছে যেগুলো নির্মোহ দৃষ্টিতে সকল রাজনৈতিক দলেই থাকে, অর্থাৎ দলটাকে গতিশীল রাখার জন্য, প্রাণ চাঞ্চল্য মানুষের মধ্যে রাখার জন্য। আর সম্মানিত ভাই বলেছেন একটা কথা যে অবরোধ নাই, হরতাল নাই, এটা নাই, ওটা নাই। এটাও বাস্তবতা যে এই মুহূর্তে এটা নাই, এটা তো বাস্তব। জানুয়ারি মাসটা বা ফেব্রুয়ারি মাসটা বা মার্চ মাসের কিছু অংশ বাংলাদেশের চলমান ঘটনাবলীর অন্যতম বৈশিষ্ট্য এটা ছিল। আমি এখানে যোগ করতে চাই এতটুক যে ইংরেজিতে দুটো শব্দ আছে, একটার নাম কারেন্ট, একটার নাম আন্ডার কারেন্ট। এখন কারেন্টকে যদি স্রোত বলি, আন্ডার কারেন্ট আমি কি বলবো? আমি তলদেশের স্রোত বা এরকম। কক্সবাজার তো বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত পৃথিবী বিখ্যাত একটা সি বিচ। কক্সবাজারে সমুদ্র সৈকতে গিয়ে অনেক কিশোর কিশোরী তরুণরা হারায় যায়, কারণ গোসল টোসল করতে নামে। সেখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া থাকে যে এই সময় তোমরা নামবা না। অর্থাৎ ভাটার সময় যদিও ঢেউগুলো তীরে এসে আছাড় খায়, পরে দেখা যায় আসলে পানির টানটা নিচে নিচে কিন্তু গভীর সমুদ্রের দিকে থাকে তখন। সেই জন্য একটা বাচ্চা যদি কোনো মতে পাটা ছুটে যায়, সে কিন্তু আর তীরে ফিরে আসতে পারে। এই জন্যই মানুষ কক্সবাজার সমুদ্র তীরে হারিয়ে যায়। উপরে স্রোতটা বাচ্চারা মনে করে, কিশোররা মনে করে যে এটা তীরের দিকে আসতেছে, আসলে কিন্তু নিচে এটা চলে যাচ্ছে গভীর সমুদ্রের দিকে। আমি এটাই বলতে চাচ্ছি, আপাত দৃষ্টিতে কোনো আন্দোলন নাই, আপাত দৃষ্টিতে কোনো হরতাল নাই, আপাত দৃষ্টিতে এটা নাই, কিন্তু আমার মনে হয় মানুষের মনের ভেতরে একটি গভীর অস্থিরতা বিদ্যমান। অস্থিরতাটা ঠিক এরকম যে এরকম করে কয়দিন চলবে। অর্থাৎ শুধু কি অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত থাকবো? শুধু কি সভা সেমিনার নিয়ে ব্যস্ত থাকবো? শুধু কি সংবর্ধনা সভা নিয়ে ব্যস্ত থাকবো? মানুষ কি জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ এটা পছন্দ করে নাই, অবরোধ হরতাল এগুলো চাচ্ছে না, এটা চায় না। তাহলে কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে কি বলতে চাচ্ছি। আমি একাধিকবার আপনার এখানে কম এসেছি বা কোনো টিভিতেই আসলে মধ্যরাত্রে যাই নেই, পরিবেশটা ঠিক সেরকম ছিল না। আমার লেভেলে অন্তত আমি তো হাজারবার বলেছি, হাজারবার তো মানে এটা কথার কথা আর কি, যখনই সুযোগ দিয়েছে গণমাধ্যমে তখনই বলেছি যে বোমা মারা, পেট্রোল বোমা মারা, মানুষ হত্যা করা এটা রাজনীতিতে কাম্য জিনিস না, এবং এটা 20 দলীয় জোটের আন্দোলনের লক্ষ্যবস্তু না। এটা পারিপার্শ্বিক ভাবে কোনো ঢুকেছে। আপনি যেটা বলছেন মানুষ সেটা চায় না, তাহলে মানুষ যেটা জানতে চায়, যেটা মানুষের মনে প্রশ্ন, যে এই সিচুয়েশনটা জানুয়ারির 5 তারিখ থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় 20 দলীয় জোট বা বিএনপির আন্দোলন, যেটা যেই নামই বলেন, তোমরা ব্যর্থ। কিন্তু আন্দোলনটার কারণটা কি ছিল, ওই কারণটাকে কিন্তু আমরা অ্যাড্রেস করছি না। এবং আমরা মনে করছি, এটা আমি এখনো মনে করি যে এটা মে নট বি দ্য রাইট ফোরাম, এটা উপযুক্ত পরিবেশ না, কারণ আমরা ঝগড়াঝাটি করতে চাই না। এটা গভীরভাবে চিন্তার বিষয়, এটা মত বিনিময়ের বিষয়, জ্ঞানী ব্যক্তিদের একত্রে বসে সমাধানের বিষয়। আজকে হচ্ছে আপনার 2 তারিখ, 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী ভবনে, সিনেট ভবনে একটা আলোচনা সভা ছিল। উপস্থাপক বা মূল আয়োজক ছিল ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি যদিও ব্যক্তিগতভাবে আমন্ত্রণ পাইনি, যাইনি, কিন্তু অনেকের সঙ্গে কথা বলেছি এবং সেটা পেপারে যদ্দূর এসে ফলো করতে চেষ্টা করেছি। ওনারা ছোট্ট একটা কথা বলেছেন, পেপারের সবগুলোতে এই কথাটা আন্ডারলাইন্ড আছে যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক দলগুলি সম্বন্ধে যথেষ্ট কথা বলে না, দিক নির্দেশনাটা স্পষ্ট নয়। আমি সেই কথাটা থেকে বলতে চাচ্ছি যে কেন এই হরতাল, কেন এই অবরোধ, কেন এই সহিংসতা, এতে অন্যান্য রাজনৈতিক দলের অবদান আছে কিনা, তাদের কোনো ভুলভ্রান্তির কারণ কিনা, তাদের কোনো আবেগের কারণে হচ্ছে কিনা, অর্থাৎ এমন কোনো পরিস্থিতি বা কারণ বা ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে দেখা না গেলেও ছিল কিনা 4 মাস আগে, 5 মাস আগে, 1.5 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে, যার কারণে রাজনৈতিক অঙ্গনের একটা অংশ এই ধরনের প্রতিবাদী কর্মকাণ্ডে জড়িত হতে বাধ্য হলো।
আমি আপনার এখানে এখন থেকে বোধহয় 2.5 মাস 2 মাস আগেও যিনি ছিলেন আলোচনায় কথাটা কিন্তু বারবার তুলে ধরেছিলাম। আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র মূল্যায়নে এটা গভীর বিশ্লেষণের দাবি রাখে যে মে মাসের 11 তারিখে যে রায় তৎকালীন মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় দিয়েছিলেন, সেই রায়টি মিডিয়াতে কতটুকু এসছে, জনগণ কতটুকু জানে, কোন তারিখে প্রকাশ হলো, তার উপরে কি অ্যাকশন কে নিল, এটার সূক্ষ্মাতি সূক্ষ্ম পোস্টমর্টম যদি কেউ করে, আমার দৃঢ় বিশ্বাস কিছু কিছু ভুল এখানে আবিষ্কৃত হবে। এই ভুলগুলোর কারণে এই ধরনের একটা পরিস্থিতি হয়েছে। আমি কারো নাম বা কোনো দলেরও নাম নিতে চাই না, কিন্তু আমার মনে হয় গভীরভাবে আপনি বলতে চাইছেন যে মানুষ এই অর্থনৈতিক উন্নয়ন বা অন্যান্য কিছুতে এতটা সন্তুষ্ট নয়, ওই সমস্যার সমাধান চায়। না না, আমি সেটা কোনো মতেই বলতে চাচ্ছি না। কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে আপনার শরীরে যদি মনের কষ্ট বলে একটা জিনিস আছে, যে জিনিসটা মাপার কোনো থার্মোমিটার আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার করে নাই কোনো বিজ্ঞানী, কিন্তু আপনি বা রেজাউল ভাই নিশ্চয়ই স্বীকার করবেন মনের কষ্ট বলে যে বাংলা প্রবাদ, এটা বাস্তব জিনিস, এটা শুধু কথার কথা না, যে মানুষের মনে কষ্ট লাগে। আবার শরীরের কষ্ট বলে একটা জিনিস আছে, হাঁটুর ব্যথা আছে, চোখের ব্যথা আছে, নাকের ব্যথা আছে, কানের ব্যথা আছে, যেটা ডাক্তার সাহেব মেজার করতে পারে। আমি উদাহরণটা দিয়ে শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, অর্থনৈতিক উন্নয়ন, শান্তিপূর্ণ কর্মকাণ্ড করার পরিবেশ অবশ্যই কাম্য, অবশ্যই প্রয়োজন। তার সঙ্গে মানসিক স্বস্তি এবং পরিবেশের উপর আপনার আস্থা, ভবিষ্যৎ নিয়ে আপনার মনে যেন একটা শান্তিপূর্ণ আস্থা থাকে যে আমার ভবিষ্যৎটাও নিরাপদ, এটা আমি আপনার থেকে 2 মিনিট সময় নিতে চাই। এই 2 মিনিট সময় বলবো, দাঁড়ান, বলে আপনি পরে আবার ভাইকে সুযোগ দিবেন। লম্বা সময় হয়ে গেল। না না, 2 মিনিট তো লম্বা না দাদা, 60 মিনিট 50 মিনিটের মধ্যে 2 মিনিট তো কিছুই না। ওই যে ভাইটা আর্গুমেন্ট করে মহামান্য বিচারপতিদের সামনে। মে মাসের 3 তারিখ, এখন থেকে 31 দিন আগে, ঢাকা মহানগরে ডিওএইচএস মহাখালীর পাশে রাওয়া ক্লাব আছে। তো সেই রাওয়া ক্লাবে বই এবং সিডি মেলা ছিল। সেই বই সিডি মেলা উদ্বোধক ছিলেন বিশ্ববিখ্যাত বরেণ্য পণ্ডিত অধ্যাপক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল আবু সাইদ। একদম ঘড়ি ধরে সেনাবাহিনীর নিয়ম মোতাবেক 10টায় উদ্বোধন হয়ে গেছে। আমরা উপস্থিত মেহমান তখন অনেক কম, ভাবছি ধীরে ধীরে আসবো আর কি। তো উনি কিন্তু ওনার উদ্বোধনী ভাষণে একটা ছোট্ট গল্প বলেছেন। আমি গল্পটা ওনার মুখের থেকে যতটুকু শুনেছি হুবহু ওনার ভাষায় বলে দিতে চাই। অর্থাৎ বার্লিন ওয়াল পতনের আগে ইস্ট বার্লিন, পূর্ব বার্লিন কমিউনিস্টদের দখলে, পশ্চিম বার্লিন পুঁজিবাদীদের দখলে। সেই সময় ইস্ট বার্লিনের একটা নাদুস নুদুস চেহারার কুকুর কেমনে কেমনে জানি পালাইয়া পশ্চিম বার্লিনে আসলে পর পশ্চিম বার্লিনের কুকুর সম্প্রদায় তাকে সবাই ধরলো, কিরে ভাই তুই তোর জায়গার দেশ ছেড়ে এখানে কেমনে আইলি? কয় আইলাম আর কি ভাই। কয় কেন, ওখানে খাওয়া দাওয়া নাই? কয় মেলা আছে। ঘুমাবার জায়গা? তা কয় মেলা আছে। ঘুরানোর জায়গা? কয় তাও আছে। তো তোর এত কষ্ট কি, তুই আমাদের এখানে আসছিস কেন? কয় ভাই ওখানে সব আছে, কিন্তু মনের শান্তিতে, মনের খুশিতে এবং ইচ্ছা মতো ঘেউ ঘেউ করা যায় না। তো তোমাদের এখানে ঘেউ ঘেউ করা যায়, আমি এই জন্য আসলাম। আমি বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদের সেই গল্পটা যতটুকু সম্ভব ওনার ভাষাতেই বলতে চাইলাম যে মানুষের মনের একটা শান্তি লাগে, শরীরের একটা শান্তি লাগে, দুইটাই একটার পরিপূরক আরেকটা। এবং যারা সরকার, যারা ক্ষমতাসীন রাজনীতিবিদ, আজকে কালকে পরশু অতীতের কথা, প্রত্যেকেরই দায়িত্ব উভয়টারই দেওয়া, একটা দিয়ে হয় না, কিন্তু একটাকে বাদ দিয়ে আরেকটাও হয় না। আমি শুধু এটাই নিবেদন করছি, আর কিছু না। অ্যাডভোকেট জেনারেল ইব্রাহিমের আমি নিজে একজন ভক্ত, ওনার কথা শুনি। উনি রাজনীতিতে যোগদান করার পূর্ব থেকেই আমি ওনার ফন্ড অফ জেনারেল ইব্রাহিম। কিন্তু রাজনীতিতে যোগদান করলে ওই বোধহয় রাজনীতির শৃঙ্খলায় কিছু লিমিটেশন এসে যায়, সেখান থেকে কেউ বোধহয় মুক্ত হতে পারেন না। জেনারেল ইব্রাহিমের জায়গাটাও সেই জায়গায়। আমি একজন নাগরিক হিসাবে বা ওনার ভক্ত হিসাবে সেই জায়গায় আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয় যে হায়রে দুর্ভাগ্যজনক রাজনীতি, সেখানে গেলে কি সকলকে ওই রাজনীতির ফরম্যাটের ভিতর পড়ে যেতে হয় কিনা। জেনারেল ইব্রাহিম তার বিবেক তাড়িত কথা অনেক বলতেন, সেই জায়গার থেকে উনি এখনো বলেন। কিন্তু ওই যে রাজনীতির গণ্ডির বাইরে গেলে আবার কোন সমস্যা, সেই জায়গাও কিছু লিমিটেশন কাজ করে। এই কারণে বলছি, প্রথমত উনি যেটা বলছেন যে বার্লিনের একটা গল্প, যে এটাকে যদি আমি সহজ সরলভাবে বুঝতে চাই যে কথা বলার অধিকার অথবা তার মত প্রকাশের অধিকার, তার উচ্চারণ করার অধিকার, ঘেউ ঘেউ করার অধিকার, এই অধিকারটা নিশ্চিত যেখানে, সেখানে গিয়ে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে। জিলুর ভাই, আপনার এই প্রোগ্রামে একটা অনুষ্ঠানে আমি বলছিলাম, আমার সঙ্গে অন্য এক বন্ধু ছিলেন, তিনি প্রেস ক্লাবে বক্তব্য রেখে বলছিলেন যে শেখ হাসিনা 15 আগস্টের চেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে, আপনি বুঝতে পারতেছেন না, দেশ ছেড়ে পালাবার সুযোগ পাবেন না। রাতে আপনার এই প্রোগ্রামে আসার পর উনি বলছিলেন বাক স্বাধীনতা নেই। আমি বলছিলাম যে বাক স্বাধীনতা কি হলে হয়,
তাহলে কি যা হুমকি দিচ্ছেন ওটা ঘটাই আসার পর বাক স্বাধীনতা হবে কিনা? তো বাংলাদেশে বাক স্বাধীনতা, মনের কষ্ট প্রকাশের এত উন্মুক্ত সুযোগ থাকার পরেও যদি আমরা বলি যে বার্লিনের প্রাচীর অতিক্রম করেও অপর পাশে যাওয়ার স্বাচ্ছন্দ্যের উদাহরণ বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আমার মনে হয় একটা প্রচন্ড ভাবে একটা অনাকাঙ্ক্ষিত উদাহরণ হবে এবং প্রত্যাশা যে জায়গায় বাংলাদেশের যে অবস্থা তার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয় হচ্ছে উন্নয়নের কথা। রাজনীতিবিদরা দেখবেন পোস্টারের নিচে লেখা দেখবেন যে লেখা থাকে খেদমত করিবার সুযোগ দিন, ভোট দেওয়ার পর সেবা করিবার সুযোগ দিন। আর জেনারেল ইব্রাহিমের মতো অন্য যারা রাজনীতিবিদ আছেন তারা সবসময় জনগণকে বলেন আমি আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আধুনিকতা নিশ্চিত করব, আমাদেরকে ভোট দেন। অর্থাৎ নাগরিকের কল্যাণের জন্য কাজ করবেন, সেই স্টিয়ারিংটা ধরার জন্য ওনাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবার জন্য ভোট চান। তো সেই রাষ্ট্র ক্ষমতায় যে উনি যে কাজটি করবেন, মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, তা দেশ যদি ডেভেলপমেন্টে এগিয়ে যায়, মানুষের যদি শান্তি থাকে, মানুষের যদি অনাহার না থাকে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, দেশের উন্নয়ন, আধুনিকতা সবকিছু মানুষ যদি পায়, তাহলে স্টিয়ারিং এ যারা আছে তাদেরকে অস্বস্তিকর অবস্থায় ফেলার জন্য আন্দোলন সংগ্রামের প্রয়োজন থাকবে কিনা? ওনারা তো যে কাজটি করতে চাচ্ছেন সেটা যদি কেউ দায়িত্বে থেকে করেন। আর একটা কথা বলছেন জেনারেল সাহেব যে এই উন্নয়ন আকাঙ্ক্ষিত, কিন্তু মনের কষ্ট দূর করতে হবে। আর মনের কষ্ট দুই প্রকার হতে পারে। একটা হলো এই সরকারে যারা আছে এরা কাজ করতে পারতেছে না, ওইখানে যেতে পারলে ভালো কিছু করতে পারতাম মানুষের জন্য, এটা মনের কষ্ট। আর একটা হতে পারে আহারে ওরা ক্ষমতায় বসে সবকিছু করতেছে, আমরা যাইতে পারি না, আমরা ক্ষমতা নাই, এটাও মনে একটা প্রচন্ড কষ্ট হতে পারে। উনি কিছুটা আকার ইঙ্গিতে পরিবেশের কথা বলবার চেষ্টা করছেন। পরিবেশের কথা বলতে গিয়ে উনি আবার সেই পরিবেশের কারণেই পরিষ্কার করে বলেননি কেন আপনি সীমাবদ্ধতার কথা বলেছেন সেটি স্পষ্ট। আমি যদি ধরেই নি যে ওই ত্রয়োদশ সংশোধনীর ভিতর অনেক অনাকাঙ্ক্ষিত অবস্থা আছে, ত্রুটি বিচ্যুতি আছে, সেটা সংশোধন হওয়া দরকার, এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে বিতর্ক হতে পারে, সংশোধনের জন্য পদক্ষেপ হতে পারে। ত্রয়োদশ সংশোধন বাতিল সংক্রান্ত যে রায় সেটির কথা বলেছেন। আমি বলছি যে এই যে বিষয়গুলি, আদালতের রায় এবং পরবর্তী ব্যবস্থা, এটা নিয়ে আন্দোলন হতে পারে, কথা হতে পারে, সমঝোতা হতে পারে। আমার মনের কষ্ট দূর করার জন্য আমি তো অন্যের কষ্ট সৃষ্টি করতে পারি না। আন্দোলনের 3 মাসের অনাকাঙ্ক্ষিত ভয়াবহ পরিস্থিতিতে 252 জন মানুষকে দগ্ধ হয়ে পুড়ে ভয়ঙ্কর অবস্থার ভিতর থেকে মৃত্যুবরণ করতে হয়েছে। 713 জন মানুষকে জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়ার মতো অবস্থা তাদের বহন করতে হয়েছে। এই 713 এবং 200 জন এদের পরিবারের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের মনের কষ্ট, আমার ভাই যেটা বললেন, আমার মনের কষ্ট দূর করাবার জন্য যাদের পরিবারের চিরদিনের কষ্ট আহ্বান করে আনলাম, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদেরকে, যে আপনার কষ্ট দূর করার জন্য আপনি কষ্ট পাচ্ছেন মনে, আর ওদের শরীর এবং সংসার, ওদের ভবিষ্যৎ, যে মাইশার কথা, মাইশা এবং তার বাবার যে করুণ পরিণতি, আমার তো মনে হয় বর্বরচিত নারকীয় ঘটনা ঘটেছিল। মেয়ে চিৎকার করে ভাবছেন যে আমার বাবা কেন কাঁদছে, বাবা ভাবছেন আমার মেয়ে কেন কাঁদছে, শেষ পর্যন্ত তাদের যে ভয়াবহ পরিণতির কথা। আপনার মনের কষ্ট দূর করার জন্য এত নৃশংসতার ঘটনা সৃষ্টি হবে আপনার আন্দোলনের নামে যারা করছে, সেই জায়গাটাকে মাথায় রাখতে হবে যে আপনার কষ্টের পরিণতিটি কি হলো। দ্বিতীয় যে কথাটা বলছেন যে উন্নয়নের কর্মকাণ্ডে বাধ্য হওয়ার কথা বলছেন, যে ওইসব কারণে এই জাতীয় কর্মকাণ্ডে বাধ্য হয়েছে। এই জাতীয় কর্মকাণ্ড কি ছিল? প্রায় 2000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়। এই জাতীয় কর্মকাণ্ড কি ছিল? পেট্রোল বোমায় দগ্ধ হয়ে, যেটা আমি বললাম, প্রায় 250 মানুষ মরে যাওয়া। এই জাতীয় কর্মকাণ্ড কি ছিল? প্রায় 800-র কাছাকাছি লোক পেট্রোল বোমায় দগ্ধ হওয়া বা খুন হয়ে যাওয়া, তাদের পরিবার নিঃশেষ হয়ে যাওয়া। আর হাজার হাজার কোটি টাকার বাংলাদেশের ইকোনমির ভয়ঙ্কর ক্ষতি হওয়া, বিদেশ, অনেক দেশ মুখ ফিরিয়ে নিয়ে যাওয়া, মানুষ আতঙ্কিত হওয়া। শিক্ষার্থীরা, কদিন আগে রেজাল্ট আসছে জুলুর ভাই, সেখানে অ্যানালাইসিস আসছে, ইভেন বিএনপি পন্থী যারা শিক্ষক নেতা তারাও বলছেন যে আন্দোলন সংগ্রামের কারণে বাচ্চারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, তাদের একটা মেন্টাল ট্রমা গেছে। তাহলে জাতির ভবিষ্যৎ নেতৃত্ব যারা দেবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা, কি না ক্ষতির মুখোমুখি করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় অংশ হল কৃষক। কৃষক তাদের পণ্য উৎপাদন করেছে, সেই পণ্য শহরে আনতে পারে না, এখানে ট্রাক আনলে ট্রাক পুড়িয়ে দেওয়া হয়, তাদেরকে নিঃশেষিত করা হয়েছে। মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, রাস্তায় বের হলে আমি নিরাপদে ফিরে আসবো কিনা। আর বিশ্বের কাছে বাংলাদেশের চিত্রটা আসছে যে দেশে কেউ যেও না, রাস্তায় কিন্তু চলা যায় না। এই এত বড় ভয়াবহ ক্ষতির কারণ হলো মনের কষ্ট দূর করার জন্য আন্দোলনের নামে। সেই জায়গা থেকে আমার মনে হয়
বাংলাদেশের রাজনীতিতে অনেক গুণগত সমস্যা রয়েছে, পিছুটান রয়েছে। এই জায়গা থেকে এগোতে গেলে এই মনের কষ্ট, অন্যের মনের কষ্ট সৃষ্টি করে করা যাবে না। আর 30শে মের কথাটা জেনারেল ইব্রাহিম বলছেন, ওই প্রসঙ্গে একটু বলি। একটা সভ্যতা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। আদিম অসভ্য সমাজের ক্রমবিবর্তনের মধ্য দিয়ে সভ্যতা আসছে, সমাজ ব্যবস্থা, আইন আসছে, নিয়ম আসছে। ধরুন আমরা প্রতি বছর 30শে মে আসলে 30 তারিখ জেনারেল ইব্রাহিম একটু ছোট করে বলছেন যে জিয়াউর রহমানের মৃত্যু দিনে কোনোদিন পারমিশন দেওয়া হয়নি, একদিন আগে, পরের দিন একদিন দেওয়া হয়েছে। তার প্রতি আপনার শ্রদ্ধা জানাবার জায়গাটা যদি এইরকম হয়, জিয়াউর রহমান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন, জেড ফোর্সের প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তার প্রতিষ্ঠিত দলটি বাংলাদেশের সবচেয়ে বড় দল। আমি ডকুমেন্ট দিয়ে জিলুর ভাই বলি, এই ব্যক্তিকে যারা নিষ্ঠুরভাবে নৃশংসভাবে হত্যা করলো, তারা কত বড় ঘৃণিত অপরাধ করেছে, সেই অপরাধীদের বিচারটা তো আপনারা করলেন না। আপনার 30শে মে জিয়াউর রহমান হত্যা হলেন, 1 জুন তারিখে মোকাররম হোসেন নামক এসির একজন ডিবির এসি তিনি মামলা করলেন। সেই মামলাটা দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার মধ্য থেকে 2001 সালের 24শে অক্টোবর ফাইনাল রিপোর্ট দাখিল করলো তারা। ফাইনাল রিপোর্টের অর্থ হলো তদন্ত করে সাক্ষ্য প্রমাণ পাইনি। তখন রাষ্ট্র ক্ষমতায় কে? বেগম জিয়া রাষ্ট্র ক্ষমতায়, তিনি সেটাকে গ্রহণ করলেন। জিয়াউর রহমানের কি তোলে আসমানের থেকে এসে কোনো অলৌকিক কোনো ব্যক্তি হত্যা করে গেল, সে হত্যাকাণ্ডের বিচার হলো না। তার সঙ্গে আরো 3 জন লোক মারা গেছিলেন, তার একজন অ্যাডভাইজার মারা গেছিলেন, ডক্টর আমেনা, অপর একজন মারা গেছিলেন। এবং সেখানে যারা সেই রাতে একেবারে নির্বিঘ্নে ছিলেন, তারা কি ইন্টারোগেশনে মুখোমুখি হলেন না। তাদের কেউ কেউ কিন্তু পরে রাষ্ট্রপতিও করা হয়েছে, আবার তাদেরকে বঙ্গভবন থেকে বের করে দেওয়া হয়েছে, বাইরে গিয়ে তিনি আলাদা দল করেছেন। এই কথাটা এই কারণে বললাম যে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে, নোবডি ইজ অ্যাবভ দি ল। অপরদিকে দেখবেন শেখ হাসিনা তার বাবা হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত, অনেকে বলছিল যে সমঝোতা করো, বেনজির ভুট্টো এই করছে, অমুক করছে। শেখ হাসিনা কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়েও বলছেন যে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, তাকে যারা হত্যা করেছে, হুয়েভার মেবি, কেউকে আইনের আওতার বাইরে রাখা যাবে না। তাতে হবে কি, অন্য অপরাধীরা উৎসাহিত হবে। এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আসামিদের কিন্তু জিয়াউর রহমান 97-এর পার্লামেন্টে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে কনস্টিটিউশনাল পার্টে পরিণত করেছিলেন। সেইটাকে বাতিল করে তিনি হত্যাকাণ্ডের বিচার করলেন, 71-এর অপরাধীদের তিনি বিচার করলেন। আর অপরদিকে যে দলের জোটের সঙ্গে আমাদের শ্রদ্ধেয় জেনারেল ইব্রাহিম জড়িত, তারা তাদের প্রতিষ্ঠাতার হত্যাকাণ্ডের আসামিদের সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, এটা মেনে নিলেন। তখন ওখানে পিপি ছিলেন জনাব আব্দুস সাত্তার, SM কামাল ছিলেন CMM। সরকারের পক্ষ থেকে নারাজি দিয়েও বলা হয় যে আরেকবার একটু তদন্ত করেন, আমরা দেখি। অ্যাঞ্জেলে এসে তো জিয়াউর রহমানকে হত্যা করে গেল না। এত বড় অন্যায় ঘটনাকে কিন্তু আপোষ করে নিয়ে হলো। 13 জনাকে সেনা আইনে দণ্ডিত করা হলো। পরে দেখা গেল তার ভিতরে 11 জন মুক্তিযোদ্ধা অফিসার, তারা কেউ ঘটনার সঙ্গে জড়িত না। এই কথাটা এই কারণে বলছি, জিয়াউর রহমানের 30শে মেতে শোক জানাবেন, শ্রদ্ধা জানাবেন, ট্রু, কিন্তু জিয়াউর রহমানকে যারা হত্যা করলো তাদের বিচার করবেন না, সেখানে সমঝোতা করবেন। এভাবে তো রাজনীতি হয় না। এই জন্য বলছি, মানুষ খুনের রাজনীতি হোক, আন্দোলনের নামে খুনের রাজনীতি হোক, যে কোনো রাজনীতিতে আইনের বাইরে যেন কেউ না থাকে, সেই বিষয়টাও জেনারেল ইব্রাহিমকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে এই বিষয়টাকে আপনার একটু খুব গুরুত্ব সহকারে আপনার এই বিষয়ে বলবেন, আপনারাও দয়া করে একটু বিবেচনা করবেন। জেনারেল ইব্রাহিম নিশ্চয়ই কন্ট্রিবিউট করতে পারবেন, কারণ সেই সময় তিনি সেনাবাহিনী তো ছিলেন কর্মরত। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে মানুষের আকাঙ্ক্ষার কথা বলছেন, তাতে বোঝা যায় মানুষের, আপনার বক্তব্য বোঝা যায় যে মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে, প্রকাশ করবার পরিবেশটাও নেই। দাবিটা যদি এরকম তীব্র হয়ে থাকে, মানুষের ক্ষোভটা যদি এরকম থাকে, সেগুলো তো সংগঠিত করবার কাজটা রাজনৈতিক দলগুলো করে বা রাজনৈতিক জোটগুলো করে। তো এখন যেটি খবর হচ্ছে যে 20 দলীয় জোট, যারা আপনি যে আন্দোলনের হিসেব নিকেশ দিলেন যে আপনারা সবাই মিলে করছিলেন, আপনাদের 20 দলীয় জোটই এখন বোধহয় নানা ধরনের প্রশ্নের মুখে, হুমকির মুখে, ঐক্যটাই হুমকির মুখে। সম্প্রতি কিছু খবরাখবর পত্রপত্রিকায় বেরিয়েছে, যেখানে আপনার বক্তব্য এসেছে। দুটো প্রসঙ্গ এখানে এনেছেন। একটা প্রসঙ্গ সম্মানিত ভাই রেজাউল করিম সাহেবের কথার সূত্র ধরে, জিয়াউর রহমান সাহেবের হত্যা, সেটা আমি না আনলেও আপনি নিশ্চয়ই অ্যান্সার করতেন না। আমি মূলত নীতিগতভাবে বাদানুবাদের জায়গা বানানোটা, ওখানে আপনার বলবার কিছু নেই, আমরা এখানে কন্ট্রিবিউট করতে পারি। এটা হলো তথ্যের কন্ট্রিবিউশন, তথ্য দিয়ে ইতিহাসকে সমৃদ্ধ করা। ঘটনাক্রমে আপনার সামনে বলে রাখি আর কি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবনে মহান আল্লাহ তাআলা ছোট ছোট কয়েকটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিয়েছেন। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা, পার্বত্য চট্টগ্রামে চাকরি করা, এবং আরেকটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, সেটা হলো এই যে 30শে মে 1981 রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন শহীদ হলেন, এবং মজার কথা বলে রাখি, এটা আরেকটা ইস্যু, ছোট্ট। ফেসবুকে একজন বললেন, জেনারেল ইব্রাহিম
আপনি জিয়াউর রহমান সাহেবকে শহীদ রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুকে শহীদ রাষ্ট্রপতি বলেন না কেন? তা বললাম নীতিগতভাবে আমি দুজনকেই বলবো মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দেন। একই পরিবেশে একই রকম আক্রমণকারীর হাতে ওনারা নিজেদের জীবন দিয়েছেন। কিন্তু কেন বাংলাদেশের মানুষ বা আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে ওনার দিবসটিকে শাহাদত দিবস বলে না বা শহীদ বঙ্গবন্ধু বলে না, এটা ওনাদের বিষয়। আমার মনের ভিতর আমি মনে করি আল্লাহর কাছে প্রার্থনা আপনি ওনাদেরকে শহীদের মর্যাদা দেন। তখন কিন্তু দুটো ঘটনা ঘটেছিল। একটি ঘটনা ঘটেছিল যে সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের সেনাবাহিনীর অংশ বিদ্রোহ করেছিল। বিদ্রোহের পরিণতিতে হত্যাকাণ্ড ঘটেছে। এখানে আমি এক্সাক্ট রেফারেন্স দিতে পারবো না, হয়তো ওনার মনে থাকতেও পারে বা আরেকদিন কোনো সময় বলবো। বাংলাদেশের মহামান্য উচ্চ আদালত বলেছেন যে বিদ্রোহ ঘটে নাই 15ই আগস্ট সম্বন্ধে। আমি কিন্তু আদালতের সঙ্গে দ্বিমত পোষণ করতেছি। 15ই আগস্টেও কিন্তু সেনাবাহিনীর একটি অংশ নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে, আদেশ ছিল ক্যান্টনমেন্টে ঘুমাও, তুমি ওটা অমান্য করে গেছো ওখানে খেলাধুলা করতে, এই যে তুমি অকান্ত বিদ্রোহমূলক শৃঙ্খলা বহির্ভূত কাজ করতে গেছো, এটাই বিদ্রোহ। তো বিদ্রোহ করেছে, তার পরিণতিতে জিয়াউর রহমান সাহেব শহীদ হয়েছেন। এবং ওখানে দুটো অপরাধের মধ্যে সেনাবাহিনী আইনের 31 ধারা মোতাবেক, বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন 31 মোতাবেক মিউটিনির বিচার হয়েছে। তার জন্য একটা কোর্ট মার্শাল করা হয়েছিল। 29 জন অভিযুক্ত ব্যক্তি ছিলেন। আইন মোতাবেক 29 জনের জন্য 29 জন উকিল দেওয়া যেত, বা 29 জন সামরিক পরিভাষা বলে ডিফেন্ডিং অফিসার, আত্মপক্ষ সমর্থনকারী অফিসার। তো তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের নির্দেশে ওই 29 জনের জন্য টোটাল 3 জন সেনাবাহিনীর অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমরা ওদের ডিফেন্ডিং অফিসার, ওদের পক্ষে বলবা। তো 2 জন মুক্তিযোদ্ধা ছিলাম, আরেকজন অমুক্তিযোদ্ধা ছিলেন। যে 2 জন মুক্তিযোদ্ধা ছিলাম তার মধ্যে কনিষ্ঠ ছিলাম আমি, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, আর আমার উপরে ছিলেন কর্নেল মোহাম্মদ আইনুদ্দিন বীর প্রতীক। আর যিনি অমুক্তিযোদ্ধা ছিলেন উনি ছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার আনোয়ার হোসেন, তিনি পরে এনএসআই প্রধান হয়েছিলেন। এখন আমরা কি এই কাজটা সমর্থন করতে গেছি যে বিদ্রোহ করে ভালো করছস, মাইরা ভালো করছস? না, আমরা এই কাজটার জন্য ওখানে তাদের পক্ষে দাঁড়াতে গেছি যে সে যদি জড়িত না থাকে তার কেসটাতে কোর্টের সামনে উপস্থাপন করতে হবে যে উনি নির্দোষ। তো উনি একটুখানি বলেছেন, পুরোপুরি এখানে তার এত সময় কুলায় না, যারা ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছেন, ফাঁসি হয়ে গিয়েছে এবং যারা বিভিন্ন মেয়াদে জেল পেয়েছেন, সকলেই সমানভাবে দোষী ছিলেন না। আমার ব্যক্তিগত মূল্যায়নে আমি এখানে প্রকাশ্যেই বলতে পারি যে যারা সবচেয়ে বেশি জড়িত ছিলেন সেই 4 জন, জেনারেল মঞ্জুর, ওই আমাদের মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর বীরুত্তম, অতঃপর লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, অতঃপর লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, অতঃপর লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন। এই 4 জনের মধ্যে 3 জন তো 3 দিনের মধ্যেই শেষ, আর একজন 2 বছর পরে ফাঁসি হয়েছে, ফজলে হোসেন। অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্টরস যারা, ওনারা কিন্তু 3 দিনের মধ্যে গায়েব, ইতিহাস থেকে আপনি সরিয়ে দিয়েছেন। তো কেন ওনাদের শুধু বিদ্রোহের বিচার হলো এবং কেন মার্ডারের বিচার হলো না, এর উত্তর অ্যাকচুয়ালি আমি দিতে পারবো না, কারণ বিচারটা হয়েছিল মাত্র বিদ্রোহের, এটাই বাস্তবতা। এবং যারা ওখানে অভিযুক্ত ছিলেন আমি তাদের পক্ষে 3 জনের একজন ছিলাম। আমার একটা বেনিফিট হচ্ছে যে ওনারা মারা যাওয়ার আগেও যে অনেকগুলো কথাবার্তা ওনার অভিযোগ তো সেই জায়গায় না, আমি বলেছি, উনি বলেছেন যে কেন ওনাদের আপনি মার্ডারের বিচার করলেন না, কেন আপনি মার্ডারের বিচার যেটা চার্জশিট হলো তখনও কেন এটা পার্সু করেন নাই? হ্যাঁ, এটা অনেক ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হলো এবং সেটি উনি যেটা বলেছেন এটা ভেরি জেনুইন কোশ্চেন, এটা তো যে কোনো কেউ বলতেই পারে। আমিও বলবো যে এটা হলো না কেন বাংলাদেশ, এটা তো এই এত বড় একটা ঘটনাতে এরকম ভাবে যেতে দেওয়া যায় না। আমি 1 সেকেন্ড একটু আপনাকে নিই, সেটা আমি আপনাকে সাহায্য বলছি, এবং সে সময় তার দলটি ক্ষমতায় ছিল, রাইট। তো এখন যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে বেনিফিটের মধ্যে অন্যতম একটা বেনিফিট হচ্ছে প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান খান আমেরিকান গভর্নমেন্ট কর্তৃক ডিক্লাসিফাই করা, উন্মুক্ত করে দেওয়া দলিলের উপর ভিত্তি করে কিছু কিছু কথা 4 দিন ধরে লিখেছেন প্রথম আলোতে। গতকালকে শেষ ছিল, পরশুদিন শেষ ছিল। আমাদের পেটে কিন্তু এর থেকে বেশি কথা জমা আছে, কিন্তু বাংলাদেশের ওই পরিবেশ, এটার জন্য ওনার দল আমার দল বলে না, ওভারঅল বাংলাদেশে বা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলির পরিবেশ আমাকে অ্যালাউ করবে না এই কথাগুলো বলতে। 2008 সালের সেপ্টেম্বর মাসের 23 তারিখ 2008 সালের সেপ্টেম্বর মাসের 23 তারিখ পান্থপথের রশিদ স্কোয়ারে চ্যানেল আইয়ের ক্যামেরার সামনে একবার একটা কথা বলে 4 মাস যাবত তার মাসুল দিচ্ছি, আমি এখনো দিচ্ছি সেটার মাসুল, ব্যাখ্যা দিব না। তো বাংলাদেশের দুর্বল প্রকৃতি, যত বড় সৎলোকই আমি হই, যত নৈতিক সাহসী আমার থাকুক, যত জ্ঞানী থাকুক,
বাংলাদেশের মাসেল এটা টাকা আর বন্দুক, এই তিনটা জিনিসের সঙ্গে যদি রাজনৈতিক সাহস আপনার ক্ষমতা থাকে, ওখানে আর অন্য কেউ দাঁড়াতে পারবে না। আমি তার অন্যতম একটা শিকার। যা হোক, মহান আল্লাহ তাআলা কোন দিন সুযোগ দেন বাংলাদেশের গুণগত পরিবর্তন আনার, বাংলাদেশ কল্যাণ পার্টি বা আরো অনেকেরই আকাঙ্ক্ষা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন চাই। যেটা বলছিলাম, তখন 20 দলীয় জোটে আসি। জোটটা অ্যাকচুয়ালি 2012 সালের এপ্রিল মাসের 18 তারিখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 3 তলায় সুন্দর একটা থিয়েটার গ্যালারি অডিটোরিয়াম আছে, সেখানে ঘোষিত হয়েছিল। 3 দিন আগে আমরা স্বাক্ষর করেছিলাম, আর আনুষ্ঠানিকভাবে সেটা 18 এপ্রিল তারিখে হয়েছিল। তো সে সময় সেটার মূল প্রতিবাদ্য বিষয় ছিল যে ত্রয়োদশ সংশোধনী বা পার্লামেন্ট কর্তৃক যে আইন করেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তুলে দেওয়া, বাতিল করে দেওয়া, সেটা পুনর্বহালের দাবিতে আমরা বিএনপির পাশে দাঁড়িয়েছি। আমাদের নিকট এই দাওয়াতটা ছিল। তখন এটা প্রকাশ্যে বা প্রত্যক্ষভাবে বলে নাই যেটা নির্বাচনী জোট, তবে বাংলাদেশের রাজনীতিতে যেটা বলা হয়, একসঙ্গে যখন আপনি পথ হাঁটবেন, সবকিছু করবেন, মামলা খাবেন, রক্ত দিবেন, মাইর খাবেন, সলা পরামর্শ করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, তখন আপনি এটা হয়তোবা একটা নির্বাচনের দিকে যাবে। তো সেই জন্য এই জোটটা আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন বা তত্ত্বাবধায়ক শব্দ ব্যবহার না করলেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সার্বজনীন ইনক্লুসিভ নির্বাচনের দাবিতেই আন্দোলনটা ছিল। এখন আন্দোলন এর পূর্বে বা আন্দোলন চলাকালে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা এটা নিয়ে আমরা এখানে বিস্তারিত বলার টাইম পাবো না। এখন আন্দোলনও নেই, নির্বাচনও নেই। এখন আন্দোলনে নির্বাচনও নেই, এটি আপনার কথা, ঠিক কথা। আপনি একটুখানি ইশারা দিয়ে গেছেন যে আপনার নামও আসছে। আসলে এখন থেকে 4 দিন আগে 28 এপ্রিল তারিখে ঘটনাটা বলে দিই ফর রেকর্ড আর কি। আমি বেশি বললে আবার সমস্যা, কে কাকে কোন দিকে উদ্ধৃত করে, কোট করে ফেলে রংলি। তো এটা যেহেতু ডকুমেন্টেড একটা অনুষ্ঠান, সেজন্য এখানে বলতে ভয় নাই। সেটা হচ্ছে 28 এপ্রিল তারিখে ইঞ্জিন ইনস্টিটিউশন রমনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছিল। 1000 লোক ছিল, মাননীয় দেশনেত্রী ছিলেন, বিএনপির বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা ছিলেন এবং 20 দলীয় জোটের জ্যেষ্ঠ নেতারাও অনেকেই ছিলেন। আর মঞ্চে বক্তব্য রাখার জন্য 20 দলীয় জোটের নেতাদের মধ্য থেকে মাত্র আমি একজন ছিলাম। আমি একজন থাকার পিছনে 20 দলীয় জোটের নেতা যত না দায়ী, সেনাবাহিনীর কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে চাকরি করেছি, ওটা বেশি দায়ী। তো সেখানে আমার আগে বক্তব্য রেখেছিলেন বিএনপির সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা বীরুত্তম মেজর শাহজাহান ওমর, ব্যারিস্টার মেজর শাহজাহান ওমর সাহেব। উনি ওনার বক্তব্যের মাঝখানে প্রসঙ্গবিহীনভাবে হঠাৎ করে বলে ফেলেছেন যে আমি একটা রাজনৈতিক কথা বলতে চাই, যে সেটা হলো যে 20 দলীয় জোটের আর প্রয়োজন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভেঙে দিয়েছিলেন, বলছিলেন সবাই তোমরা বিএনপিতে আসো, এখন আপনিও 20 দলীয় জোট ভেঙে দেন, কারণ 20 দলীয় জোট রাখলে জোটের নেতারা খালি আসন খোঁজে, তো সেজন্য আন্দোলন হইতেছে না। এটা ওনাদেরকে বলেন বিএনপিতে যোগ দিতে। তো সেখানে আমাকে 2-3 মিনিটের মধ্যে নিজের মনের ভিতরে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি তো এরপরে বক্তব্য দিব, তা আমার কি উচিত? আমি কি চুপ করে থাকা উচিত, না আমি এটার কোনো একটা কিছু জানাই দেওয়া উচিত? তা আমি আমাদেরকে যখন সুযোগ দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জীবনের কর্মের উপর মূল্যায়ন করার আগে বলে নিয়েছি যে যেহেতু সম্মানিত জনাব ব্যারিস্টার মেজর শাহজাহান ওমর বীরুত্তম এই কথাটা বলেছেন, ওই পরিপ্রেক্ষিতে আমি চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টির এই বক্তব্য, সেই বক্তব্যটা হলো যে আমরা জোট রাখার পক্ষে, জোট ভেঙে দিলে ক্ষতি হবে, আপনাদের বেশি হবে, আমাদের কম হবে। এবং আমি বলতে চাইলাম যে আমার পক্ষে সম্ভবত বিএনপিতে প্রত্যক্ষভাবে আমার দলটাকে পরিত্যাগ করে যোগদান করা সম্ভব নাও হতে পারে। তবে জোটে থাকা এবং দলের ভিতরে যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমরা একটা আদর্শগত কারণে বা একটা রাজনৈতিক আদর্শগত কারণে বা রাজনৈতিক চাহিদাগত কারণে একত্রীভূত ছিলাম। তা আমি এখনো ব্যক্তিগতভাবে মনে করি 20 দলীয় জোটের মধ্যে আর একটু সমন্বয়ের প্রয়োজন। এর মধ্যে একটা কঠিন প্রশ্ন গত 2-3 বছর যাবত চলছে, এটা নিয়ে খুব টানাপোড়েন চলছে, পেপারে আসছে, এটা সত্য যে জোটের 2টি প্রধান শরিক দল হচ্ছে বিএনপি এবং জামাত। তো আমরা তো প্রধান শরিক না, আমরা ক্ষুদ্র শরিক। আমার সিরিয়াল নাম্বার হচ্ছে ওখানে 9, আমার উপরে কর্নেল অলি সাহেব। শক্তি হিসেবে সিরিয়াল না, শক্তি হিসেবে সিরিয়াল না, 5 জন ছিলেন, তারপরে দিয়ে কর্নেল 5 জনের পরে কর্নেল অলি আহমদ বীর বিক্রম, আমি 8, কর্নেল অলি আহমদ বীর বিক্রম হলেন 6, কিসের ভিত্তিতে প্রধান সাহেব হলেন 7, আর আমি হলাম 8।
না, এটা করেছেন যিনি প্রধান শরিক, ওনারা যখন সিরিয়াল করেন ওরকম ভাবে দিয়েছেন। হয়তো এমন যে জেনারেল ইব্রাহিম সাহেব তো আর আগে কোনদিন রাজনীতি করে নাই, নতুন দল ওনাকে অমুকের উপরে, কর্নেল ওলিয়া সাহেবরা তো অনেক হিমালয়ান টাওয়ার রাজনীতিতে, আমি তো অনেক ছোট এবং নতুন, আমি সেটা বিনয়ের সঙ্গে সক্রিয়া করে আল্লাহর প্রতি মেনে নেই, কোনো আপত্তি নেই। কিন্তু সেটা যেটা তো এই জোটের মধ্যে যে টানাপোড়নটা চলছে পত্রপত্রিকার মতে, এবং যে বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্কটা কি, ইনি বলছেন যে ওনার জন্য ওর বদনাম হচ্ছে, উনি বলছেন ইনার জন্য ওনার বদনাম হচ্ছে, ইনি বলছেন আন্দোলনে ওনাকে পথে পাওয়া যায় না, উনি বলছেন আন্দোলনে ওনাকে পথে পাওয়া যায় না, ইনি বলছেন আপনার থেকে দিক নির্দেশনা পাই না, উনি বলছেন আপনার থেকে কর্মী পাই না। এই ধরনের একটা বক্তব্য চলছে। তো ঘরের কথা বেশি উঠানে বলা উচিত না। তো এটার একটা ফয়সলা কখন হবে বা হবে না আমরা ঠিক জানি না। আর আরেকটা যেটা মানুষের মনে মনে আছে যে ছোট শরিক দলগুলো এরা তো অবদান রাখতে পারে না আন্দোলনে। এখন এর উত্তর হলো, ভাই মিস্টার মহিউদ্দিন খালেদ, বিখ্যাত উপস্থাপক, উনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমাকে জিজ্ঞেস করেছেন লাইভ টেলিভিশনে যে আপনাকে রাজপথে দেখি না কেন, আপনি মানে জেনারেল ইব্রাহিম কল্যাণ পার্টির চেয়ারম্যান। তাই আমি বললাম রাজপথটা আমার জন্য উপযুক্ত জায়গা না, আমার পক্ষে ইট এবং পাথর হাতে নিয়ে পুলিশের সঙ্গে ঢিলাঢিলি করা সম্ভব না। যদি ওখানে ভালো একটা মিছিল থাকতো আমি তাদের আগে আগে যাইতাম, তাদের সঙ্গে থাকতাম, কিন্তু যেহেতু মিছিলটা নাই আমি কোথায় এক প্লাজায় দাঁড়ায় থাকবো। তখন তিনি বললেন আপনি বিশ্ববিদ্যালয় জোটের একজন শীর্ষ নেতা, আপনার দায়িত্ব কি? বললাম আমার দায়িত্ব আমার বিবেক, আমার বিবেচনা, আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান, আমার বুদ্ধি দিয়ে সুপরামর্শ, উৎসাহ দেওয়া, শৃঙ্খলামূলক পরামর্শ দেওয়া, যেখানে সম্ভব সেটা দেওয়া। আমি আপ্রাণ চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় নোটকে দিতে। সম্মানিত আরাফাত রহমান কোকো সাহেব মারা গেছেন, আপনি টিভিতে দেখেছেন, আর কাউকে না বলে আমাকে পেয়েছেন। ওনাকে দাফনের দিন আপনি আমাকে পেয়েছেন। বেগম জিয়ার বাড়িতে যাওয়ার জন্য গেট পর্যন্ত গিয়েছি, পুলিশরা সম্মানের সঙ্গে আমাকে বিদায় দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক টেলিভিশনে এসে পুলিশ বিদায় আর শেখ হাসিনার বিদায় দিল কর্মচারীরা। হ্যাঁ, বুঝি নাই আপনি বলছেন আপনার গেট থেকে বিদায় দিল পুলিশ আর শেখ হাসিনার বিদায় দিল বাড়ির কর্মচারীরা। না 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 না, এটা কেমন কথা? শেখ হাসিনাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেছিল 111 বেগম খালেদা জিয়ার গেট থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিদায় দিল কর্মচারীরা। না না, আমি তো মিডিয়াতে পড়ছি শিমুল বিশ্বাস সাহেব ছিলেন, কর্মচারীরা দিবে কেন? উনি তো রাজনীতি করেন, উনি তো বেতনভুক্ত কর্মকর্তা না। আচ্ছা যাক, আমি ওইটার ডিফেন্সেও যাবো না, অফেন্সে যাবো না। আমি শুধু বলতে চাই মাননীয় শেখ হাসিনাকে যখন মাননীয় শেখ হাসিনাকে যখন পুলিশ গ্রেফতার করেছিল 9 বছর আগে, এই চ্যানেল আইতে আপত্তি জানিয়েছিলাম যে বাংলাদেশে পুরুষ পুলিশ কেন মহিলাকে ধরবেন, সাবেক প্রধানমন্ত্রীকে, মহিলারা কই? আমি কিন্তু তখন কোনো রাজনীতি করি না, কিন্তু অর্থাৎ নীতির স্থানে আমি অটল আছেন, অটল থাকবেন, যেটা বলছিলাম। তো সেই বিদ্যালয় জোটে আমরা ছোট দলগুলো আমরা জোটকে বড় করবেন না ছোট করবেন, কি নিবন্ধিত দলকেদেরকে নিয়ে করবেন না নিবন্ধিতদেরকে ছাড়া করবেন, অর্থাৎ অর্থ সময় মেধা লোকবল, এই জিনিসগুলো হচ্ছে একটা আন্দোলনে বা একটা দলের পক্ষ থেকে উপাদান। আমরা ছোট রাজনৈতিক দল সবকিছু দিতে পারবো না, যেটা আমাদের দ্বারা সম্ভব আমরা সেটা দিব। এবং আপনি যদি অ্যাকোমোডেট করতে চান আপনি অ্যাকোমোডেট করবেন। মাননীয় খালেদা জিয়া অতীতে অ্যাকোমোডেট করেছেন, মাননীয় শেখ হাসিনা অ্যাকোমোডেট করেছেন। এখন কেউ কেউ বলছেন জোট ভেঙে দাও, জোট ছোট করো, বড় করো। এখানে আমার মূল বক্তব্য এর বেশি কিছু নাই, যেটাই হয় ভালো সিদ্ধান্ত। বলবার থাকে তার আগে দেখুন, আমার সরি ভাইয়া, আমি কি না থ্যাংক ইউ ভেরি মাচ, আক্রমণ তো করি না, আপনি আক্রমণ কখনোই করেন না, আমি আপনার ভক্ত কেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো সেনা বিদ্রোহ নিয়ে একটা কথা বলা দরকার, কারণ বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবীদের মধ্যে আমি একজন ছিলাম। এটা হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের হিয়ারিং এর সময় এই প্রসঙ্গটা এসেছিল। আসামিদের পক্ষের জাদরের লয়ার খান সাইফুর রহমান সহ অন্যরা এটাকে মিলিটারি বিদ্রোহ কিনা সেই প্রসঙ্গে আসছিলেন। সেখানে বিভিন্ন দেশের উদাহরণ এসে সিদ্ধান্তিত হলো যে সেনাবাহিনীর অভ্যন্তরে একটি সেনা কর্মকর্তা অপর এক সেনা কর্মকর্তার উপর যদি আক্রমণ করেন এবং বিদ্রোহ ঘোষণা করেন সেটা হবে সেনা বিদ্রোহ। জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন জিয়াউর রহমান সেনাবাহিনীর কোনো কর্মকর্তা ছিলেন না, এবং যারা এসে হত্যা করেছেন তারা কিন্তু সেনাবাহিনীর বিদ্রোহের স্বীকার করে তাকে হত্যা করেননি, একজন সিভিলিয়ান রাষ্ট্রপতিকে হত্যা করেছেন। অনুরূপভাবে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিলেন তারা কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে এসে তার ব্যক্তিগত দায় দায়িত্বে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, এই জন্য ওটাকে সেনা বিদ্রোহ হিসাবে গণ্য করা হয়নি। ফলে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে দণ্ডবিধি আইনে। সেই জায়গাটা আমি পরিষ্কার করে নেওয়ার জন্য বলছি এটা। দ্বিতীয় যে বিষয়টা জেনারেল ইব্রাহিম যেটা বলছেন যে রাজনীতির যে চড়াই উতরে অনেকগুলো প্রসঙ্গ বলছেন, আমি সাম্প্রতিক সময়ে একটি বহুল
প্রচারিত পত্রিকার শিরোনাম থেকে বলতে পারি যে প্রেক্ষাপটটা হলো এইরকম যে জোটে জেনারেল ইব্রাহিম এখন আছেন, সেই জোট দিয়ে কিছু হবে না এই কারণে জোটের যে মূল শক্তি যারা জেনারেল ইব্রাহিমের দলকে ক্রমিকে 9 জায়গায় রেখেছেন তাদের সম্পর্কে তারাই বলছেন যে এই বিএনপিকে দিয়ে কিছুই হবে না। কে বলেছেন? বিএনপির সবচেয়ে শক্তিশালী একজন নীতি নির্ধারক, যিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, যিনি রাজনীতির অনেক চড়াই উতরাই দেখেছেন, তিনি ব্যারিস্টার মওদুদ আহমেদ। এবং যেদিন জিয়াউর রহমানের মাজারে তারা ফুল দিয়ে আসলেন সেদিনও তার কণ্ঠে বেগম জিয়ার থেকে সামান্য দূরে তিনি ছিলেন, সেখানের ইন্টারভিউতেও তিনি অলমোস্ট একই কথাই বলেছেন। বিএনপি কিন্তু তাকে শোকজও করেনি, তার এই কথা বলা থেকে তাকে বিরতও করেনি। অর্থাৎ মওদুদ সাহেব যেটা বলেছেন যে এই বিএনপিকে দিয়ে হবে না, জিয়ার বিএনপি, তো যে বিএনপি হচ্ছেন জোটের প্রধান, সেই বিএনপিকে দিয়ে যদি কিছু না হয়, এটা জিয়ার আদর্শের বিএনপি করতে হবে, সেইটা যদি বিএনপির নেতারাই মনে করেন যে এই বিএনপিকে দিয়ে কিছু হবে না, তাহলে সেই বিএনপি নেতৃত্বে জোট করে কি জেনারেল ইব্রাহিমের মতো অনেক ভালো রুচিশীল মানুষ যারা অনেক কিছু আশা করেন, অনেক প্রত্যাশা করেন, ভালো কিছু করতে চান, তারা তাদেরকে দিয়ে করবেন কি? অর্থাৎ যে গাছকে ঘিরে একত্রিত হবে সেটাই যদি ভঙ্গুর অবস্থা হয়। এটা এই কারণে আরো বলছি যে বেগম খালেদা যে যেদিন আহ্বান করলেন আন্দোলনে, সেদিন তিনি বলছিলেন যে সকলকে আসতে হবে, তিনি যদি আহ্বানের সুযোগ নাও পান তবে আসতে হবে। সেদিন কিন্তু অনাকাঙ্ক্ষিত অবস্থায় তার বাড়ির সামনে ট্রাক বালি ভর্তি অবস্থায় যে তাকে অবরুদ্ধ করে রেখেছিল। জিলুর ভাই, আমি এটা সাপোর্ট করি না, আপনার হাউসে বলছি, বাইরে বলছি, আমি এটাকে কন্ডেম করি, কিন্তু সেদিন বিএনপির মতো একটা অর্গানাইজেশনের সারা ঢাকায় অলিতে গলিতে 5 জন লোক নেমে একটা মিছিল করার মতো অবস্থা দেখিনি। এটাকে মিলাচ্ছি ব্যারিস্টার মওদুদের কথার সঙ্গে যে এই বিএনপিকে দিয়ে কিছু হবে না। তো এই বিএনপি দিয়ে না হলে বিএনপির সঙ্গে যে জোট আছে তারাই কিসের ভিত্তিতে এগোবেন? সেই জায়গায় থেকে আমি হতাশ। কারণ রাজনীতিতে বড় একটা বিরোধী দল যদি না থাকে, তাহলে সরকারি দলে যারা থাকে তারা একচ্ছত্রভাবে যা ইচ্ছে তাই করতে পারে। তাদেরকে ঠেকাতে হলে, তাদের সমালোচনা করতে হলে শক্তিশালী বিরোধী দল দরকার। বিএনপি এবং তাদের জোটের যে অব্যাহত ভুল একের পর এক, সেই ভুলগুলোর খেসারতকে জাতি হিসেবে আমরা দেবো কেন? আমি তো মনে করি বিএনপির মতো একটা দল না থাকলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হবো। ধরুন অমিত শাহ ফোন করার দরকার ছিল কি যে অমিত শাহ ফোন করেছে? কংগ্রেসম্যানের কয়েকজনের চিঠি তৈরি করে জালিয়াতির দরকার ছিল কি? এটা করার দরকার হয়েছে। আবার দেখেন তাদের রিসেন্টলি বলতেছে তাদের মুখপাত্র আসাদুজ্জামান রিপন, তিনি বলছেন আমরা কোনোদিনই ভারত বিরোধী ছিলাম না, এখনো ভারত বিরোধী না। আবার বেগম খালেদা জিয়া কিন্তু বললেন যে নিন্দুক দর্জি সিকিমের যে অবস্থা করেছেন আগ্রাসী আমরা হতে দেব না। দলের প্রধান একবারে স্টেটমেন্ট দিলেন। আবার দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ বললেন বাংলাদেশে ভারতের অ্যাম্বাসেডার দরকার নাই। আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেন এখানে ওদের এত বেশি দালাল আছে। না, সেটা তো বিভিন্ন সময়ের বক্তব্য, সর্বশেষ অবস্থানটা তো থাকে না, কারণ তারা বিভিন্ন সময়ের বেগম খালেদা জিয়া ভারত সফর করে বাংলাদেশে এসে বলছিলেন যে তাদের সম্বর্ধনায় আমি মুগ্ধ, আর ভারত তাদের নীতি পরিবর্তন করে সেটাও কিন্তু বলেছিলেন। আমাদেরও পলিসি আমরা পরিবর্তন করেছি। কিছুদিন পর দেখা গেল ভারতের রাষ্ট্রপতি এলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন না। তার কিছু পরে তাদের একজন মন্ত্রী এলেন, সেই মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। আবার দেখেন আমেরিকার উপমন্ত্রী নিশা দেশাই বিলওয়াল তার কাছে কমপ্লেইন করতে গেলেন। এই যে আমি বলছি যে রাজনীতিতে একটা ইউনিফর্মিটি থাকা দরকার। আপনি ইন্টারন্যাশনাল রাজনীতি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার ডিপ্লোম্যাটিক জায়গাটা যদি সকালে একটা বিকালে একটা চেঞ্জ হয়ে যায়, সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, তার রেজাল্ট হয় কি এই জাতীয় একটা বড় রাজনৈতিক দলের বা জোটের, বিএনপি এবং বিএনপির জোটের কিন্তু অসংখ্য ভক্ত আছে, শুভাকাঙ্ক্ষী আছে, শুভানুদ্দায় আছে, সাপোর্টার আছে, ভোটার আছে, তারাও কিন্তু মফস্বলে হতাশ হয়ে যায়। যখন দেখে একটা আন্দোলনের দিনে রাস্তায় মহাসচিবকে পাওয়া যাচ্ছে না, যখন দেখে স্ট্যান্ডিং কমিটির লোককে পাওয়া যাচ্ছে না, তখন ওরা মনে করে যে মফস্বলে আমি মিছিল করে লাভটা কি? মহাসচিব তো জেলেই কাটাচ্ছেন, অনেক সব পাওয়া যায় না। তিনি তখন বলছিলেন যে আত্মগোপনে তাদেরকে স্ট্যান্ডিং কমিটির আরেক মেম্বার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ উনি বলছিলেন যে আত্মগোপনে আছেন। আত্মগোপনে যদি মহাসচিব চলে যায় তাহলে এদের শেষে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স না। সেটা এই কারণে আমি বলছি যে একটা স্ট্যান্ডার্ড থাকবে। বাংলাদেশে ধরুন ডেভেলপমেন্টকে ডেভেলপমেন্ট বলতে হবে, আমরা সংকীর্ণতা কেন রাখবো? আমি জেনারেল ইব্রাহিমের প্রতি রেসপেক্ট রেখে বলছি, বাংলাদেশের স্থল সীমা পাওয়ার যে কৃতিত্বটা প্রথম থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তা না দিয়ে আমরা থ্যাঙ্কস দিলেন নরেন্দ্র মোদীকে। অর্থাৎ শেখ হাসিনা যেন ভাসুরের নাম মুখে আনা যাবে না। সমুদ্র সীমা বিজয়ের পরে কিন্তু আপনার মনে আছে যে বিএনপি একটা ধন্যবাদ দিয়েছিল, 6 দিন পরে তারা বললো যে ধন্যবাদ প্রত্যাহার করে নিলাম। ধন্যবাদ প্রত্যাহার করে নেওয়ার মতো সংস্কৃতি আমরা আশা করি। আবার দেখুন 6টা সিটি কর্পোরেশনে তখন বিএনপি উইন করলেন, তারা সিটি ইলেকশন কমিশনের টিম দিয়ে তাদেরকে থ্যাঙ্কস জানিয়ে আসলেন। এই থ্যাঙ্কসটা না জানে অপেক্ষা করলেও পারতেন, কদিন পরে আবার থ্যাঙ্কস উইথড্র করলেন।
এই জায়গাটা বলছি যে রাজনীতির পরিসরটাকে বড় করতে হবে। বাংলাদেশের সমুদ্র সীমা ভারতের সঙ্গে বিজয়, বার্মার সঙ্গে বিজয়, বাংলাদেশের স্থল সীমা বিজয়ের এই বিশাল বিজয়টা তো শেখ হাসিনার একার না, আমি মনে করি সারা বাংলাদেশের বিজয়। আমরা যদি সংকীর্ণতা দেখাইয়া নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের এত বড় একটি রাজনৈতিক দল, আর সরকার বা সরকার প্রধানকে কোথাও নিয়ে আসলাম না, এই সংকীর্ণতার জায়গা থেকে বেরিয়ে না আসলে হবে কি, বিএনপির একটা পজিটিভ পলিটিক্স পাওয়া যাবে না। আর পজিটিভ পলিটিক্স না পেলে মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলবে। জেনারেল ইব্রাহিম, আমি বিনয়ের সঙ্গে একটা কথা বলি, বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল এক সময়, এই দলগুলোকে কিন্তু এখন বলা হয় এই নামে এক সময় একটি দল ছিল। আপনার মনে আছে নিশ্চয়ই মুজাফফর ন্যাপ, যেটা কুড়েঘর মার্কায় স্বাধীনতা উত্তরকালে সবচেয়ে বড় খানদানি এবং আভিজাত্যের দল ছিল সেইটি। সমস্ত জায়গায় মানুষ কিন্তু ন্যাপ করার ভিতরে, খদ্দরের পাঞ্জাবি পরার ভিতরে একটা চাঁদ পেতেন। সেই ন্যাপটি কিন্তু রাজনৈতিক বিবর্তনে আজকে কিন্তু ছোট্ট পরিসরে এসে গেছে। মুসলিম লীগের মতো বিশাল দল কিন্তু আজকে ব্র্যাকেট বন্দি অবস্থায়। জাসদ ছিল বাংলাদেশে আওয়ামী লীগের পরে সেকেন্ড অবস্থানের দল। জাসদ কতটা বিভক্ত হয়ে এখন সরকারের একটু শেয়ারার হয়ে কেউ কেউ নিভু নিভু প্রদীপ জ্বালাচ্ছেন। এটা এই কারণে বলছি, আমার প্রত্যাশা বাংলাদেশে বড় রাজনৈতিক দল বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে থাকা দরকার। বিএনপি না থাকলে এককভাবে আওয়ামী লীগ পরিচ্ছন্ন পরিপূর্ণ গণতান্ত্রিক চর্চার জায়গায় থাকবে না। সেই জায়গাটায় আমি মনে করি যে রাজনীতিতে পজিটিভ জায়গায় বিএনপি জোটকে আসতে হবে, না হলে আমরা ক্ষতিগ্রস্ত। জেনারেল ইব্রাহিম, শেষের দিকে কনক্লুড করবার জন্য আমি বলবো যে উনি যে কথাগুলো বলেছেন, কথাগুলো অত্যন্ত মূল্যবান এবং গঠনমূলক। তবে মেহেরবানি করে খেয়াল করুন, স্বাধীন বাংলাদেশে প্রথম সরকার গঠন করেছিলেন আওয়ামী লীগ এবং প্রথম বিরোধী দল ছিল রাজপথের জাসদ। তাহলে সরকার গঠনের সুবিধা অসুবিধা, মধু খাওয়া বা করলা খাওয়া, তিতা করলা, সেটা অভিজ্ঞতা 72 থেকে 75-এর। আবার জ্বালাও পড়ার অভিজ্ঞতা 72 থেকে 75-এর জাসদের হাতে। এবং এই ধারাবাহিকতা আজকে 2015 পর্যন্ত চলছে। আমরা ওই ধারাবাহিকতাকে বেরোতে হবে, এটা আমি আর আপনি একমত হতে চাই। আমি তো একমত আপনার সঙ্গে। 2, বৃহৎ গণতান্ত্রিক দল বিএনপিকে রাজনীতিতে রাখতে চাচ্ছেন। আপনার আকাঙ্ক্ষার জন্য আপনাকে বিএনপির সঙ্গে এক জোটের শরিক হিসাবে শহীদ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু উভয়কে ভালোবাসি এমন একজন ব্যক্তি, রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই এমন একজন ব্যক্তি বলতে চাই, মাননীয় শেখ হাসিনা প্রচন্ড ভুল করেছেন একটা। সে প্রচন্ড ভুল হলো তিনি ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে এনে এবং বাংলাদেশের গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে ঘাড় ধরে বাধ্য করেছেন নির্বাচনে যেতে। আপনি ব্যাখ্যা দিতেই পারেন যে নির্বাচনের জন্য, এটার জন্য, ওটার জন্য করেছি। এদের সাংঘাতিক খারাপ একটা প্রেসিডেন্ট দিয়েছেন, যার থেকে এত কিছুর উৎপত্তি। এখন আপনি যদি একটা পররাষ্ট্র সচিবকে আনাই আপনার গদি রক্ষা করতে চান, তাহলে আর মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দোষ কথা নরেন্দ্র মোদীকে থ্যাংক ইউ জানাইলে। তো উনি নরেন্দ্র মোদীকে থ্যাংক ইউ জানাচ্ছেন সম্ভবত এই মর্মে, আমি জানি না, সম্ভবত এই মর্মে যে প্রণব মুখার্জি মহোদয় যখন এসেছিলেন সাক্ষাৎ হয় নাই, সেখানে একটা ভুল ত্রুটি হয়েও থাকতে পারে। সুতরাং এবার যেন কোনো ভুল ত্রুটি না হয়। এবং ভারত প্রসঙ্গে আমার মনে হয় একটা পরিবর্তন বাংলাদেশের সব জায়গাতেই আসছে। আপনি জিজ্ঞেস করেন না, তাও বলতে চাই ওই একটা ব্যক্তির সমর্থনে যে নীতিতে আমরা পরিবর্তন, আমার অন্তত ব্যক্তিগত পরিবর্তন নাই। জানুয়ারি মাসের 5 তারিখ শেষ করতে, জানুয়ারির 5 তারিখ 6 তারিখ 2005, 6 জানুয়ারি 2005 নয় দিগন্ত পত্রিকায় আমার 2400 শব্দের একটা ইন্টারভিউ বেরিয়েছিল ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। আজকে 10 বছর 6 মাস পর আমি মিলাই দেখতেছি রাজনীতির বাইরে তখনকার আমলের মেজর জেনারেল ইব্রাহিম যা বলেছিল 10 বছর 6 মাসে সেটা কিরকম গেল। এটা আগামীকাল বুধবারে আপনি নয় দিগন্ত পত্রিকাটা ঘাইটেন, সবসময় না ঘাটলো কালকে ঘাইটেন, কলামটা পড়েন। যেটা বলতে চাচ্ছি না, কলামটা পড়ার জন্য ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ভাইয়া, মাননীয় শেখ হাসিনা ফেরেশতানা, শেষ করতে হবে, ভুল করেছেন। মাননীয় খালেদা জিয়াও ফেরেশতানা, উনি ভুল করেছেন। আমিও ফেরেশতানা, প্রচুর ভুল করেছি। আমরা ভুল থেকে ঊর্ধ্বে উঠতে চাই। অন্তত আজকে 2 তারিখ শাবান মাসের মধ্যরাত্রি, নিসফ মিন শাবান, এই মধ্যরাত্রিতে আল্লাহর কাছে অন্তত আমরা তওবা করি, ভুলভ্রান্তি তওবা করি এবং আগামী দিনে যেন আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত বিশেষ মোনাজাত খরচ করি বা না করি, অন্তত আজকের দিনটা তো এক্সট্রা ইবাদত, বোনাসের দিন, এই দিনে যেন এই কামনাটা করি, জাতিটা যেন ঐক্যবদ্ধ হয়, ভারতকে সব যেন দেন না, কিছু যেন নেন, এই আবেদন। ভারত ওই যে কথার ভিতরে যে বিদ্রুপের জায়গাটা থেকে যায়, ভারতকে সব যেন দেন না, এই মনে রাখতে হবে যে
আপনার খেতাবটি, এই খেতাবটি যে জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন, সেদিনের ভারতের যে কৃতিত্বের জায়গাটা, গর্বের জায়গাটা, তাদের জীবন উৎসর্গ করা শ্রীমতী ইন্দিরা গান্ধী রাষ্ট্র ক্ষমতা হারাতে হয়েছিল, সেই জায়গার বদান্যতার জায়গাটাকে আমাদের কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখতে হবে। তবে নতজানু পররাষ্ট্র নীতিতে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেননি, তার বাবাও কোনদিন বিশ্বাস করতেন না। যিনি যেটা বিশ্বাস করতেন দৃঢ়তার সঙ্গে সেইটা। এবং আমি জেনারেল ইব্রাহিম দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি তার অস্তিত্বের জায়গায়, দেশের জায়গায়, দেশপ্রেমের জায়গায় কারু কাছে সারেন্ডার করেন না, কারণ তার শরীরে বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত প্রবাহিত। তিনি দেশের মানুষকে ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করতে পারেন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা রীতিমত সম্পর্কে আপনারা ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা লিখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান রীতিমত আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ রাত 2টা, বুধবার দুপুর 12:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। জেনারেলি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং অ্যাডভোকেট সমর রেজাউল করিম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, দুজনের কথা থেকে এটি মোটামুটি বেরিয়ে আসছে যে রাজনীতিটা আসলে আছে, যে অবস্থায় থাকুক না, এবং রাজনীতি সম্পর্কে ধ্যান ধারণা, দৃষ্টিভঙ্গি বা রাজনীতি বলতে কি বোঝায় বা কোন রাজনীতি, সেই সম্পর্কে মানুষের মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে। কাজেই আগের দিনের রাজনীতি, যেটি দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানুষের কাছে অতি চেনা, সেই রাজনীতিতে অনেক বড় পরিবর্তন ঘটেছে এবং এটি ঘটাটা এক অর্থে ইতিবাচক। তবে এখানে অপরাজনীতিটাও প্রবলভাবে আছে, সেখান থেকে রাজনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে যেটি অবস্থা, মানে রাজনীতি যেমন শূন্য থাকে না, সেখানটাতে যেটি লক্ষ্য করা যাচ্ছে, গণতান্ত্রিক রাজনীতিতে এটি শক্তিশালী বিরোধী পক্ষ থাকা খুবই বাঞ্ছনীয়, কিন্তু বাংলাদেশে ক্রমশ এই শক্তিটি শক্তিহীন হয়ে উঠছে, অর্থাৎ, এবং সেটি গণতান্ত্রিক রাজনীতির জন্য খুব একটা সুখকর নয়, এবং যারা ক্ষমতায় থাকেন তাদের জন্য, তাদের পথ চলবার জন্য খুব একটা ভালো নয়। কাজে এখানে একটি শক্তিশালী ইতিবাচক রাজনৈতিক শক্তি দরকার, বিরোধী রাজনৈতিক শক্তি দরকার, এবং সেই জায়গাটাতে বিরোধী পক্ষে যারা আছেন তাদের যেমন ভূমিকা রাখবার দরকার রয়েছে, কার্যকর ভূমিকা, তেমনি সরকারের দিক থেকে ক্ষমতায় যে রাজনৈতিক শক্তি আছে তাদেরও কিছুটা ইতিবাচক মনোবৃত্তি থাকা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা।